আমি সিদ্ধার্থ চ্যাটার্জি, অফিসার ইনচার্জ, শ্যামপুকুর পিএস। আমার কর্মজীবনে অনেকগুলো ঘটনাই আমার মনে দাগ কেটেছে। তার মধ্যে একটি বিশেষ ঘটনা, স্কুল শিক্ষক অলোকনাথ চক্রবর্তীর কন্যা কলেজ ছাত্রী মোহর চক্রবর্তীর লাঞ্ছনার কেস। এরা হলো সব সুখী গাছ, একটু এদিক ওদিক হলে সঙ্গে সঙ্গে মরে যাবে। এদেরকে আগে রোদ, ঝড়, জল এসব থেকে রক্ষা করতে হবে, তবে না এরা ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে, তাই না? মাস্টারমশাই, সব গাছ তো ছায়া দেয় না, যেমন ক্যাকটাস। হ্যাঁ, তা দেয় না, তবে এসব গাছ আবার অন্যভাবে কাজে আসে। যেমন ধর, এর আটা থেকে ওষুধ তৈরি হয়, সেই ওষুধ আমাদের সমাজ কল্যাণমূলক কাজে লাগে। মাস্টার মশাই, কেউ যদি দুষ্টুমি করে তাহলে তো এই কাঁটা গাছ দিয়ে দু চারটা দিয়েই যায়। হ্যাঁ, অবশ্যই দেয়া যায়। আয় আয় আয়, অবশ্যই দেয়া যায়। এতদিন পর তোমায় একটু কাছে পেলাম। ছাড়ো, কেউ দেখলে? আচ্ছা, কবে কেউ দেখলেও কিছু বলবে না বলো তো? সেই দিনটা কি আদৌ আসবে? আসবে মশাই, আসবে। একটু ধৈর্য ধরো। তুমি এত অধৈর্য হচ্ছ কেন? এই তো বাড়ি দেখা যাচ্ছে, এবার তুমি এসো। সাবধানে থেকো মোহর, আর বাবাকে একটু বুঝিও, ওনার তো বয়স হয়েছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ফিতু কোথাকারে। এবার তুমি যাও তো। তুমি আগে যাও। যাও না প্লিজ। এবার বলবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর যাব। আমি কিন্তু 3 গুনবো। যাও। আচ্ছা বাবা, আসছি। আমি কিন্তু ফোন করব তোমায় কালকে। ওকে। ঠিক আছে, বাই বাই। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে, আমার ঘরে থাকাই দায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বা
ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। উফ, পরীক্ষাটা শেষ হতে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বাড়ি যাবি তো নাকি অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে? চল না সাউথ সিটি মলে ঘুরে আসি, পরীক্ষা শেষ জমি আড্ডা হবে। না রে, আর 4টের মধ্যে আমাকে বাড়ি ঢুকতে হবে, না হলে মা ভীষণ রাগারাগি করবে। প্লিজ চল না রে। না রে, আজ হবে না, অন্য একদিন যাব। নেক্সট টাইম শিওর যাবি? হ্যাঁ, একদম পাক্কা যাব। চল তোকে একটু এগিয়ে দিই। তোর পরীক্ষা ব্যাপক হয়েছে না রে টিয়া? ওই আর কি, বাট আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পেয়েছি। আমি যে কি লিখলাম কে জানে। বাজে বকিস না তো। আচ্ছা, মোহর কোথায় গেল রে? এই মেয়েটা যে কখন কোথায় চলে যায় বুঝতেই পারি না। ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে তাই না? ঠিক তাই। এই তো মোহর চলে এসছে। এই তোর এক্সাম কেমন হলো? ভালোই হয়েছে। আর কোয়েশ্চেন সব কমন পেয়েছিস? হ্যাঁ, মোটামুটি কম। আমারও সব ঠিকঠাকই গেছে। মাস্টারমশাই, হ্যাঁ, আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি সাহায্য না করলে আমার চাকরিটা। না না, ওটা কোনো কথা না। তোমার তোমার যোগ্যতাতেই তুমি চাকরিটা পেয়েছো। আপনি আমায় আশীর্বাদ করুন যেন এভাবেই মাথা উঁচু করে আমি আমার কর্মজীবন শুরু করতে পারি। অবশ্যই অবশ্যই। তবে একটা কথা মাথায় রেখো, জানো, আমাদের জীবনে মাস্টারমশাইয়ের স্থান সবার ওপরে। এমন কিছু করো না যাতে ছাত্রছাত্রীর কাছে তোমার মাথা হেঁট হয়ে যায়। কখনো না, আপনি ভরসা রাখতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। হ্যাঁ, তোমার উপর আমার সে বিশ্বাস আছে। চলো ভেতরে চলো, চা খাবে, চলো। চলুন। আজ দুপুরটা তো ঝগড়া করেই কাটলো, বিকেলটাও কি সেম প্ল্যান ম্যাডাম? আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? আমার ফার্স্ট প্রায়োরিটি হলো তোমার সাথে প্রেম করা। তোমার ওই কলেজের ওই বন্ধে তুমি কোনো আন্দোলন করছো না? আর তাছাড়া তুমি কোন পক্ষে? আমি কোনো পক্ষেই নেই। তাহলে তো দুপক্ষেরই মার নাচছে তোমার কপালে। কি লাভ এসব ঝুট ঝামেলায় পড়ে, যখন এ দেশে হয়তো থাকাই হবে না। তোমাকে নিয়ে একেবারে সেখানে গিয়ে তুমি আর আমি। আমাকে নির্বাসনে পাঠানোর এত তাড়া তোমার? আসলে জানো তো, এদেশের আমার কিছুই ভালো লাগে না। বিদেশে যাব, তোমার সাথে সুখে সংসার করব, নিজেকে এস্টাবলিশ করব, এটাই আমার অ্যাম্বিশন। এটাই তোমার অ্যাম্বিশন? অফকোর্স। একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমেই তার ভিতটা শক্ত হওয়া দরকার, তবেই তুই তাতে উপযুক্ত কারুকার্য করতে পারবি। তা না হলে দুদিন বাদেই ভারী ধসে পড়বে। ঠিক তেমনি ছোট থেকেই চরিত্র গঠন করা উচিত, যাতে প্রত্যেকটা বাচ্চা পরবর্তী জীবনে গিয়ে সঠিক পথে পা ফেলতে পারে, বাঁচতে পারে মাথা উঁচু করে। ঠিক বলেছো বাবা। প্রত্যেক বাবা মারই উচিত ছোটবেলা থেকে সন্তানকে সঠিক পথে চালনা করা। হ্যাঁ, জানিস, আমি তোমার প্রত্যেকটা ছাত্রকে বলি, যা কিছু জানছিস, যা কিছু শিখছিস, সবটা মনে রাখবি। আরে পরীক্ষায় পাস ফেল করাটা তো কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। আসল কথা হলো পড়াগুলোকে আত্মস্থ করা, এই যেন অন্তরের সঙ্গে আত্মার এক গভীর যোগসূত্র স্থাপন করা। আরে পরীক্ষায় পাস তো একটা উপলক্ষ মাত্র, ঠিক কিনা বল তুই? চলো এবার ফেরা যাক। আর একটু বসো না। না, বাড়িতে বাবা চিন্তা করবে। আচ্ছা, তুমি কি দুধের খুকি? কেন? সব কথায় খালি বাবা বাবা করো। শোনো, বাড়িতে বাবাকে সবকিছু একা সামলাতে হয়।
তার উপর আমি যদি দেরি করে যাই তাহলে তাহলে কি? দেখো, তোমাকে বোঝানো আমার কম্ম নয়। ঠিক আছে, অত বোঝাতে হবে না। এখন এসো, কাছে এসো। এ কি অসভ্যতা! কেউ দেখলে কি বলবে? শোনো, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার না যায় আসে, কিন্তু আমার তো যায় আসে। আচ্ছা, বিয়ের পর আমরা কদিন সুখে শান্তিতে ঘর সংসার করবো বলো তো? গাছে কাঁঠাল আর গোঁফে তেল। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে সংসার করার কথা ভাববে। ধুত, ভালো লাগে না। এই শোনো, রাগ করে না। কি গো, তুমি এই সময় বাড়িতে? তোমার শরীর খারাপ নাকি? আরে না না, আজকে ছেলেগুলো পড়বে না, তাই খানিকটা ছুটি পেয়ে গেলাম। কেন? ওরা হঠাৎ আজ পড়বে না কেন? একটা বিখ্যাত এনজিও সোলেক্স দ্য নিউ এজ ওয়েলফেয়ার, তারা ওই ছেলেগুলোকে আজ সারা কলকাতা শহর ঘুরে দেখাবে। তাহলে তো দারুণ ব্যাপার। শুধু দারুণ ব্যাপার নয় রে মা, আরও একটা ঘটনা আছে। ওর মধ্যে 25টা ইন্টেলিজেন্ট ছেলেকে খুঁজে বার করে তাদের সারা বছর লেখাপড়া এবং খাওয়া দাওয়ার দায়িত্ব ওই এনজিও নেবে। আচ্ছা বাবা, এই ধরনের এনজিওর মাধ্যমে কত হারিয়ে যাওয়া ছেলে মেয়ে আবার নতুন জীবন ফিরে পায়, তাই না? হ্যাঁ, শুধু তাই না রে মা, অর্থনৈতিক চাপে এরা হয়তো অনেকদিন আগেই হারিয়ে যেত। যাকে ছাড়। আচ্ছা, রিক কেমন আছে রে? ভালো। তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? মাঝে মধ্যে। জানিস, ছেলেটা দারুণ, দেখবি ও তোকে খুব সুখী করবে। যা। হ্যাঁ রে, আমি বলছি শোন। আর তুইও তো ফেললানো হাজার হোক অলোকনাথ চক্রবর্তীর মেয়ে মোহর চক্রবর্তী বলে কথা, তোকে হেলাফেলা করার সাহস ওর হবে না। আমি স্বপ্ন দেখি জানিস, রিক আর তোর বিয়ে হয়েছে, তোর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান এসেছে, সারা বাড়ি দাদু ভাই করে সে দৌড়ে বেড়াচ্ছে, আর আমি তাকে শান্ত করতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। বাবা, তুমি না সত্যি। মেয়ে আমার লজ্জা পেয়েছে। ছাড়ো ছাড়ো বলছি। এতদিন আমার সাথে নাটক করে আজ এরকম অসভ্যতামি করছো। আমি কিন্তু আন্টিকে বলে দেবো। তাই নাকি? তা বলবার কথা যদি হয় তো একটু রংটা চড়িয়ে দিই। এই তোমার গায়ে তখন নোংরা লেগে থাকবে, আর কেউ তোমার দিকে তাকাবে না। এত কথা বলা কি আছে? মুখটাকে চেপে ধর না। সত্যি তুই নেকা, এখনো জানলি না কি করে ধরবি? কি হচ্ছে কি ছাড়ো ছাড়ো বলছি। অসভ্য। তুমি এলাকার এমএলএ অমূল্য ছেলে না? হ্যাঁ, কি তুমি মদ খেয়েছো? বাঁদর, হ্যাঁ, এত বড় আসপদ্দা তোমার? তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাঁদরামি করছো। তুমি আমার স্কুলের ছাত্র না? আমি তোমায় দেখছি, দাঁড়াও। মাস্টার মশাই, কাজটা আপনি কিন্তু ভালো করলেন না। যাও অসভ্য ছেলে কোথাকারে বাঁদরামি পেয়ে গেছে, যে যা ইচ্ছা করবে, কেউ কিচ্ছু বলার নেই। আয় মা, আয়, আমি তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়ি কোথায় তোর? চল। মোহর 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 মোহর। কি হয়েছে বাবা? আরে কি হয়েছে তুমি আমায় বলো না। হ্যাঁ, না কিছু না। তোমার বুকে ব্যথা করছে? আমি ডাক্তার ডাকবো? না, দরকার নেই। তুই একটা কাজ কর তো, ভেতর থেকে তুই জল নিয়ে আয় তো। তুমি চলো, আমি জল দিচ্ছি। না, স্টেপ নিতে হবে স্টেপ। ছেলে মানুষ, লেখাপড়া পারেনি, তাই বলে গালে থাপ্পড় মারবে? মানছি বয়স হয়েছে, কিন্তু তাই বলে তার ওর ভিন্নতাটাকে মেনে নেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি নিশ্চিন্ত হলাম। ঠিক আছে। হ্যাঁ, না জেনে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নিও না। তোমার ছেলে তো একবারে ধোয়া তুলসী পাতা না। যেটা বোঝো না তাই নিয়ে কথা বলো না। সারা জীবনে তো ওই শাড়ি আর সিরিয়ালের বাইরে মগজে কিছু ঢুকলো না।
আমার ছেলের গায়ে যদি কেউ হাত দেয় আমি অপমানিত বোধ করি। কি মনে করেছে ওই 2 পয়সার মাস্টার? হ্যাঁ, হাঁ করে তাকিয়ে দেখছো কি? যাও এখান থেকে। বাবা, ফোনটা কি তুমি রমেন আঙ্কেলকে করলে? হ্যাঁ, ওই কাউন্সিলরের কড়কানি না খেলে ও সোজা হবে না। আমি যতই বলছি আমার অন্যায় হয়ে গেছে, শুনছেই না। তা কোন কোন সাবজেক্টে উইকনেস করনি বলতে? ও ওই বায়োলজি, ওইসব শরীরের ব্যাপার স্যাপার মাথাতে ঢোকে না। তবে তবে এবার চেষ্টা করব, সত্যি বলছি, প্রমিস। এ কি, তুমি এখানে বসে? এদিকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হলো তোমার বাবা? কি এমন হলো যে তুমি এত ভেঙে পড়লে? অন্যায়, ঘোর অন্যায় মা। আরে কি হয়েছে খুলে না বললে আমি বুঝবো কি করে? সেদিনে সেই ছোট্ট বাচ্চাটা আমার দিকে মুখ তুলে তাকাতে পর্যন্ত পারত না, আর আজ রাস্তার মোড়ে সকলের সামনে একটা অসহায় মেয়ের সঙ্গে অশালীন আচরণ, এ যে আমি সহ্য করতে পারছি না মা। কেউ কিছু বলার নেই, কোনো প্রতিবাদ হবার নেই, যে যা ইচ্ছে তাই করবে। কি দরকার তোমার এইসব ঝামেলায় পড়ার? এমনিতেই তোমার শরীর ভালো নেই। একজন কেউ প্রতিবাদ করবে না মা, সবাই মুখ বুজে সবকিছু সহ্য করবে? এ তো হতে পারে না রে। বকবক না করে চলো গিয়ে শুয়ে পড়ে রেস্ট নাও। চল, তুই যখন বলছিস চল। কি রে, তুই এখানে বসে? কি হয়েছে তোর? কিছু না, এমনি। কিছু তো নিশ্চয়ই হয়েছে, আমাকে লুকোস না। বললাম তো কিছু না। কি হয়েছে বলবি না তো? উফ, তুই না, সত্যি। আসলে দিদির সঙ্গে বাড়িতে ঝগড়া চলছে। ওর পক্ষে আমাদের ফ্যামিলিতে নাকি থাকা সম্ভব নয়। কেন? আমার দিদির মতে ওর নাকি আমাদের জন্য অনেক টাকা ফালতু নষ্ট হচ্ছে, আর সেটা যদি না হতো তাহলে হয়তো ও অনেক কিছু সেভ করতে পারতো ফিউচারের জন্য। কিন্তু তোর বাবার চাকরিটা তো দিদিই পেয়েছে। মা না বলায় চাকরিটা দিদি করে। সেই সময় দিদি বলেছিল সংসারের সব রেসপন্সিবিলিটি ও সামলাবে, কিন্তু এখন দেখ, ছোটখাটো ম্যাটার নিয়ে সবসময় শুধু ঝগড়া করে। তোর একটা চাকরি সত্যি খুব দরকার রে। সত্যি রে, আমিও সেটাই ট্রাই করছি। লেটস সি কি হয়। হ্যালো হ্যালো, আরোগ্য অ্যাসাইলাম? আরোগ্য অ্যাসাইলাম তো? হ্যাঁ, পেশেন্ট নাম্বার 140, মালা মজুমদার। আমি তার দিদি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিসেস সেন বলছি। আচ্ছা, মালা এখন কেমন আছে একটু বলবেন? ঠিক আছে, জ্বরটা আর এখন নেই তো? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি তো রবিবার যাবই। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। তোমার বাবা একটু
গেলোটা করলো চটটা মেরে, সেটা তো আর ভুলে যাচ্ছে না। নো, নেভার, নো কম্প্রোমাইজ। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি। ঠিক আছে। যা ডোজ দিয়েছি না ওকে, ওই পেন্সিল ব্যাটারির সঙ্গে চিপকে থাকাটা এবার বন্ধ হবে। একা পাই ওকে, জলদি জলদি ঝামেলাটা মেটাতো বস। লাইফে পিস নেই মাইরি, মালের দিব্যি। SMS-এ মিমিকে রাজি করালাম, পটালাম, দরটাও ঠিক করলাম। কমলে কোনো ইন্টারনেট নেই, তুস যেন ঠান্ডা ফ্রিজ। কিরে শিলা, কি জার্মানিতে তোর কোনো ইন্টারনেট নেই নাকি? আর একটু হলেই জুতোটা মেরে দিচ্ছিল। এই রিভেঞ্জ যদি আমি না নিই না, তো অমূল্য সেনের ছেলেই আমি নই। হবে হবে, সব উইশ পূর্ণ হবে তোর, আর আমরাও প্রসাদ পাবো। চল চল, আর মজাটা মাটি করিস না, বাড়ি গিয়ে মাল খেয়ে আসি। চল চল, ওঠ ওঠ। তোর কথা শুনে মনে হচ্ছে ঘটনাটা একটা সাংঘাতিক দিকে যাচ্ছে। হ্যাঁ, তমাল প্রায় প্রতিদিনই আমাকে শাসাচ্ছে। তোরা পুলিশে ডায়েরি করছিস না কেন? কোনো লাভ নেই রে, বাবা অনেকবার ডায়েরি করেছে, পুলিশ কোনো গুরুত্বই দিচ্ছে না। তাহলেই বোঝ আমরা কোন রাজত্বে বাস করছি। হ্যাঁ রে, দিনের পর দিন এভাবে আমার আর ভালো লাগছে না জানিস। আমার পাল্লায় যদি ছেলেটা পড়তো না, জুতো খুলে পিটিয়ে দিতাম একদম। তুই পারিস, আমি তো আর ওভাবে পারি না, সেই জন্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে। যাকগে, তুই সাবধানে থাকিস। আমার মনে হয় ম্যাটারটা কিছুদিনের মধ্যেই সলভ হয়ে যাবে। হলেই ভালো। তোর এক্সামের প্রিপারেশন কেমন? খুব একটা ভালো যাচ্ছে না রে, বাড়িতে অশান্তি লেগেই চলেছে। কেন, কি আবার হলো? কি হলো না সেটা জিজ্ঞেস কর। বাবা মারা যাবার পর থেকেই মা অসুস্থ। পেনশনের কটা টাকায় মায়ের ওষুধ, ডাক্তারের খরচা চালিয়ে সংসার চালানো একেবারে দায় হয়ে পড়েছে রে। আর এদিকে দিদি। আমি ফিল করি তোর মনের অবস্থা, দেখবি সব প্রবলেম একদিন সলভ হয়ে যাবে। টেনশন করিস না রে। সেটাই যেন হয় রে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এনিওয়েজ, আজ আসি, বাই। বাবা। কি রে, কিছু বলবি? না মানে, এত কিন্তু কিন্তু করছিস কেন? কি হয়েছে বল না। তমাল কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বাবা, কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ, এদেশে আইন কানুন বলে কিছু নেই। জোচ্চার মুল্লুক তার, একেবারে একেবারে নরকের রাজত্ব চলছে। কিন্তু এভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না, এর তো একটা বিহিত করা দরকার নাকি? ভাবছি থানা একটা ডায়েরি করব, তাতে কি সমস্যার সমাধান হবে? আচ্ছা, কি তুই একটু সাবধানে চলাফেরা করিস মা, বলা তো যায় না কখন কি হয়ে যায়। এরা হচ্ছে সব কাপুরুষের দল। এরা এরা পেছন থেকে আক্রমণ করে, সামনাসামনি লড়াই করার ক্ষমতা এদের নেই। তুই একটু সাবধানে থাকিস মা। আসছি বাবা, আসছি, তোর আর সয় না। বাবা,
সূর্য আজ পশ্চিম দিকে উঠেছে বুঝি? দাঁড়াও দাঁড়াও, আগে একটু তোমায় দেখি। এতদিন কোথায় ছিলে? যাকে নিয়ে তোমার এত ভয়, তোমার বউ, তার কোলে তো সেফই ছিলে, আবার এখানে কেন? সব বাজে কথা ছাড়ো। অমূল্য সেন কাউকে ভয় পায় না। ইলেকশন সামনে, একটু সাবধানে থাকতে হচ্ছে। ইলেকশন মিটে গেলে আবার ফিরে এলে সমর্থি ধারণ করব, তখন নো টেনশন। ও বাবা, তুমিও টেনশন করো? আমি তো জানি তুমি টেনশন দাও। যাকে তা তুমি কি এখানেই দাঁড় করে রাখবে নাকি? আরে না বাবা, বালাই ষাট। যার ঘর, যার সম্পত্তি, তাকে আমি কি করে বাইরে রাখি? এসো এসো। মাস্টারমশাই। হ্যাঁ বলো, তারপর কি খবর? খবর ভালো না মাস্টারমশাই। কেন, কি হলো? আপনি তো সবই জানেন। হেডমাস্টারমশাই যেসব কাণ্ড কারখানা শুরু করেছেন, তাতে করে তো স্কুল চালানোটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের সমস্যাটা বুঝি। আসলে কি জানো সুরভি, একটা নতুন সিস্টেম চালু করতে গেলে প্রথমে তাতে কিছু বাধা বিপত্তি আসে, তারপর মানুষ তাতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠলে তখন কিন্তু সমস্যাটা কি আর সমস্যা বলে মনে হয় না। সে আমি জানি, কিন্তু আগে যেভাবে চলছিল তাতে তো কোনো সমস্যা ছিল না। তাহলে হঠাৎ এই ওলট পালটের দরকার কি? হ্যাঁ সেটাও ঠিক, তোমাদের ব্যাপারটাও ঠিক। একটা কথা কি জানো, আমার মনে হয় আগামী দিনে পরিবর্তন আসবে। তখন নতুন সরকার হয়তো তোমাদের সমস্যার কথাগুলো বুঝবে, সমাধানের চেষ্টা করবে। জাগে, চা খাবে তো? হ্যাঁ। মোহর, 2 কাপ চা কর তো মা। আমি তোমাকে বলি কি জানো, এই মুহূর্তে যেমন চলছে তেমনই চল। মাস্টারমশাই কেন যে এসব ব্যাপারে জড়িয়ে পড়লেন? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বুঝতে পারছো না কেন। এসব সেন্টিমেন্ট নিয়ে আজকের দিনে বাঁচা যায় না। এটা তো রাগের কথা হয়ে গেল। এবার তো মনেই হচ্ছে না তুমি পড়াশুনো শিখেছো। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে সন্ধেবেলা যাবো তো তোমাদের বাড়ি, গিয়ে কথা হবে। ওকে? হ্যাঁ সাবধানে থেকো। বাই। কি হয়েছে? আর বলো না, মাস্টার মশাই মাথা গরম করে একজনকে চড় মারে, সে আবার এমএলএর ছেলে। কিচ্ছু হবে না এদের। আর তোরা হবি তবেই তো হবে নাকি? কি বলছো মা? এসব ছেলেরাই তো দেশটাকে ডোবাচ্ছে। তা তোদের মতো ছেলেরাই তো সেই ডোবানোর হাত থেকে উদ্ধার করতে পারে দেশটাকে। সরি মা, নিজের কেরিয়ার নষ্ট করে এসব দেশ উদ্ধার আমার দ্বারা হবে না। রিক, তুই না বড্ড স্বার্থপর, বুঝেছিস? এসো বাবা, বসো। শরীর কেমন আপনার? শরীর একরকম আছে। তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ তো এখন বন্ধ, টানা। আর বলবেন না মাস্টার মশাই, এই হয়েছে যত ঝামেলা। এসব আন্দোলন আমার একদম ভালো লাগে না। নেহাত লাস্ট ইয়ার বলে পড়ে আছি, সুযোগ পেলে অন্য কোথাও চলে যাব। এই তো মুশকিল বাবা, পরিস্থিতির মোকাবিলা করতে পারে না অনেকে। আবার কেউ কেউ আছে জানো, সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও মাটি কামড়ে পড়ে থাকে, যেন যেন মায়ের কোলে শিশুটি। একটা কথা বলি মাস্টার মশাই। হ্যাঁ বলো। আচ্ছা, সব সমস্যায় জড়িয়ে নিজেকে শেষ করার কি লাভ বলুন তো? তা তো বলতে পারবো না বাবা, লাভ ক্ষতির হিসাবটা আমার রাস্তায় বন্ধ। আমার শুধু পথ চলা আর পথ চলা। আজ আসি তাহলে। হ্যাঁ এসো বাবা, ভালো থেকো, কেমন? আচ্ছা আসি। আজকালকার ছেলেরা এত সহজে হেরে যায়। এই সময় এই কথাগুলো বাবাকে না বললেই হতো না? দেখো, ন্যাকা ন্যাকা কথা বলে কাউকে খুশি করা আমার পোষায় না। আমি বুঝি আমাদের বিয়ে হবে,
বিদেশে একটা চাকরি করব, নিজেকে এস্টাবলিশ করব, আর এসব অন্ধকার থেকে নিজেকে দূরে রাখবো। ও, আজ তুমি এই সমস্যা থেকে দূরে পালাতে চাও? পালাতে চাই না মোহর, বাঁচতে চাই, আর তোমাকেও বাঁচাতে চাই। এই জানোয়ারগুলোর পাল্লায় পড়ে নিজেকে হাঁড়ি কাঠে বলে দিতে চাই না, বুঝেছো? আর কিভাবে বোঝাবো তোমায়? তার চেয়ে বাবাকে বোঝাও। ক্ষমা না চাইলেও তো মাথায় হাত বুলিয়ে আদর করে মীমাংসা করা যায় নাকি? আমি তোমাকে কোনো মতেই হারাতে চাই না মোহর। এ সময় আবার কে ফোন করে? এই বুড়োটা ফোন করার সময় পেল না। হ্যাঁ আমলদা, বলুন। না না, আপনি যেমনটি চাইছেন তেমনটি হবে, একেবারে তাই হবে। আমি এখন একটা ক্লিনিকে এসেছি। পায়ে একটা ব্যথা হচ্ছে, তাই ফিজিওথেরাপি করতে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, ওই আমরা খেপি না, আমরা খ্যাপাই। ওরা বড়জন কি করতে পারে? একটা বন ডাকবে, কর্মকর ডাকবে, এছাড়া তো কিছু করতে পারবে না। হ্যাঁ, ওই বন্ধ ডাকলে ওটাই বুমারাং হবে, ওটাই ঘুরে আসবে, ওদের ওপরই আছড়ে পড়বে, জনতা খেপে যাবে। হ্যাঁ, ওই ছেলেটাকে আমরা স্পট করে ফেলেছি, জয়ন্তকে সমস্ত বলা আছে, ওর হিসাব হয়ে যাবে। ওই লাশ যখন পাওয়া যাবে তখন ফুল চন্দনে সাজিয়ে ওই অপোনেন্ট পার্টির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ও আপনি চিন্তা করবেন না, ওই পরিবর্তন কিছুই হবে না, ওসব মুখ দেখানো কথা। হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আমি রেখে দিচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে আমি সমস্ত বলবো। ওই কালো টাকা কোত্থেকে আসছে আমি সব বলবো, পর্দা ফাঁস করে দেবো, আপনি টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সারা জীবন ধরে চুরি করলো, হ্যাঁ, এখন আমাকে জ্ঞান দিতে এসছে। তা এবার কি জিততে পারবে? ওসব ভাঁওতাবাজিতে আমি কান দিই না। এত বছর মৌজ করেছি, জিতে এসেছি, এবারও জিতব। কেউ আমার কেশারগড় স্পষ্ট করতে পারবে না, বুঝলে? তবে যাই বলো, দিদিকে হারানো এবারে খুব শক্ত, কারণ দিদিকে দেখলে মনে একটা ভরসা জাগে। এই যে শোনো, ওসব দিদিগিরি আমার সামনে দেখাতে আসবে না। হ্যাঁ, কি করবে তোমার দিদি? কি করবে? চিৎকার করে বাজিমাত করা যায় না। দফা দফা পদযাত্রা করছে, হেলিকপ্টার করে ঘুরছে মাথার উপরে, ওসব করে কোনো লাভ নেই। শোনা, পলিটিক্স হচ্ছে ঠান্ডা মাথার কাজ, ফুল ব্রেক। তা না হলে কোনো একদিন ওই আগের বারের মতো কোনো একটা মোড়ে লাঠিচার্জ খেতে হবে, তখন সামলাবে কে? হ্যাঁ, আমার খেয়ে আমার পরে আমার জিনিসপত্র ভোগ করে, হ্যাঁ, আমার বিরুদ্ধে যাওয়া, রং বদল করা হচ্ছে, এসব আমি সহ্য করবো না, এই বলে দিলাম। যাও এখান থেকে, চলে যাও। বেইমানি করতে, বেইমান, সব বেইমান, সমস্ত লোক বেইমান, আমি রেখে দেবো। মোহর, এবার বলতো শুনি, রিক তোকে ঠিক কি বলেছে? একটাও যদি বাদ দিস না, গাড়টা খাবে কিন্তু। আরে বাবা, তোরা যা ভাবছিস তা নয়। মানে আবার কি? রিক তো এইসব ঝামেলার মধ্যে থাকতেই চায় না। ও বলেছে ও আমাকে বিয়ে করে বিদেশে নিয়ে চলে যাবে। এই পরিস্থিতিতে? হ্যাঁ, এই পরিস্থিতিতেই। এই ঘটনাটায় ওর কোনো রিয়াকশন নেই, জানিস? কি বলছিস তুই? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমারও কিছু মাথায় ঢুকছে না। যাকে ছাড়, চল ওঠা যাক। চল। ওফ, এই অমলদার রেড সিগন্যাল আর সহ্য হচ্ছে না মাইরি। এই ভোট 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 করে চরিত্রটাই ঠিক রাখা মুশকিল হয়ে গেল। চলো এবার হরিনাম করি, চলো। এই অ্যাস্ট্রেটা কোথায় গেল? দূর। ওই যে
তারপরে কি ব্যাপার, সব চুপচাপ কেন? দেরি হয়ে গেল বুঝলে। তা তোমার লুচি ওদিকে জল হয়ে গেল না তো? দূর দূর দূর, লুচি লুচি টুচি সব বাদ দাও দেখিনি। অমূল্যদার ইনস্ট্রাকশন, লাল পানি ফাল পানি সব বন্ধ। ভয়ই মরে গেল। দেখো, ভয়টা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এবার গদি উল্টোতেও পারে। একেবারেই নয়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আগের বারও তো দেখলাম গণ অবস্থা, পথ অবরোধ, পদযাত্রা, শেষ পর্যন্ত ফুস হয়ে গেল। তো পাবলিক কিন্তু ক্ষেপে আছে বস, কেসগুলো তো আমি হ্যান্ডেল করি, পারলে একেবারে জ্যান্ত চিবিয়ে খায়। তবে এবার পাল্লা কিন্তু ওদের দিকেই ভারী, তাই এবার ওদের পাওয়ারে আসাটা নটা যোগ। তোমার ভেজাটা দেখছি ভেজাতে হবে। দাঁড়াও, একটা বোতল খুলি। এই না গো, আজ থাক, খুব চাপ যাচ্ছে কদিন। সব খেলা তো আমাকেই সামলাতে হবে, বুঝলে কিনা। রাত বিরাতে ফোন এলেই দৌড়াতে হবে। আমার চেয়ারটাও আর তেমন শক্তপোক্ত জায়গায় নেই, বুঝলে। আরে গুরু, তুমি বলছো ছোবে না, বেড়াল বলছে মাছ খাবে না। আজ ছোবো না, কাশি যাব। না ভাই, কাশি এখনই যাচ্ছি না। না, অনেক কথা তো শুনছি, ভয়টা কাকে? ওই নতুন দলটাকে, কি জানা নাম, নতুন আলো না ফতুন আলো? হ্যাঁ, একটা অশিক্ষিত আনসিভিলাইজ দল। ভেবেছে নাকি এটা কি ছেলে খেলা হচ্ছে? এটা কি রাজনীতি হচ্ছে নাকি? শহর করবে? এসব বুঝতে কি করলে ওই 3 মাস পর তো জেলে ভরে দেবো, অসীন হয়ে যাবে। ও শুধু তোমরা ভয় পাচ্ছ, ও ভয়ের কোনো কারণই নেই। গতবার দেখলে না আমি কি করলাম, কেসটা কিভাবে হ্যান্ডেল করলাম সেটা তো দেখতে হবে। পেটে যে ঢাক বাজছে গো, পেটটা তো আর খালি রাখা যাচ্ছে না। না অমিয়দা, তোমার এই কথাটা ঠিক মানা যাচ্ছে না। দেখো, এই সব কেস যে কোনো সময় কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আগের কেসটা তোমার বরাত জোরে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। আফটারঅল আমার 20 বছরের এক্সপিরিয়েন্সটারও তো একটা দাম আছে। ওই বচ্চনটা যে কোথায় গেল, মাঝে মধ্যে এমন গা ঢাকা দেয়। দাঁড়াও, আমি দেখছি। এই বচ্চন, আমাকে বারবার ফোন করছো কেন বলো তো? কলেজ অফ, সারাদিন বাড়িতে বসে বোর হচ্ছি। এই চলো না সিনেমা দেখে আসি। না, আমার মন ভালো নেই। উফ, আবার সেই এক কথা। সত্যি তুমি পারো বটে, তুমি নিজেও পাগল হবে আর আমাকেও পাগল করবে। তাহলে আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন? আমাকে আমার মতো থাকতে দাও না। আচ্ছা মোহর, তুমি কি আমার কথা একটুও ভাববে না? আচ্ছা, আমি কি করলে আবার তুমি সেই আগের মতো হাসবে বলো? বাজে কথা রাখো, আমার অন্য কাজ আছে। আমাকেও অ্যাভয়েড করছো? আচ্ছা মোহর, তোমার আগের সেই হাসি আবার কবে দেখবো বলো তো? আমার বাবা আর এখনকার সমস্যাটা যদি তুমি না দেখো। আচ্ছা বাবা, তাই দেখবো। আজকে তো চলো তাহলে সিনেমাটা তো দেখে আসি। না, আমার ভালো লাগছে না, এখন রাখছি। হ্যালো হ্যালো, ধ্যাৎ, তুই পারিসও বটে, মাঝে মাঝে তুই এমন করিস না। এমডি ম্যাডামের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তুই যেভাবে দিলি। আরে আর বলিস না, উনি এভরিডে আমাকে টার্গেট করে। আজকে একদম কোয়েশ্চেনের আনসারটা ঠোঁটের ডগায় ছিল, ব্যাস জিজ্ঞেস করতেই বলে দিলাম। উনি কিন্তু বেশ অবাক হয়েছেন। হ্যাঁ রে, সহেলি কয়েকদিন কলেজে আসে না, কি ব্যাপার বলতো? আমার মনে হয় ওর দাদার শরীরটা ভালো না। একটা ফোন করি, কি বলিস? কর। হ্যালো, আমি বলছি। হ্যাঁ, তুই কলেজে আসছিস না কেন রে?
হ্যালো, হ্যাঁ এই সময় ঘোর প্রলয়, এ যে শহরের চোখে দেখা অন্ধকার, মেঘ কাটে আলো ফোটে, এ যে আধারের টুকরো আবেগ। এই সময় ঘোর প্রলয়, এ যে শহরের চোখে দেখা অন্ধকার, মেঘ কাটে আলো ফোটে, এ যে আধারের টুকরো আবেগ। কি যে লাজে বুকে বাজে, এ যে ধার করা চাঁদের আলো, বাঁধ ভাঙা ভালোবাসা, থেকেছে নীল আকাশ কারো কালো, মেঘ কাটে আলো ফোটে, এ যে আধারের টুকরো আবে, টুকরো আবে। এই সময় ঘোর প্রলয়, এ যে শহরের চোখে দেখা অন্ধকার, মেঘ কাটে আলো ফোটে, এ যে আধারের টুকরো আবে, এ যে আধারের টুকরো আবে, এ যে আধারের টুকরো আবে। না রিক, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি পড়াশোনা একদম শেখোনি। ঠিক আছে, কিন্তু না, আমি মানতে পারছি না। এসব ঝামেলায় আমি থাকতে চাই না। এই সময় তোমাকেও সব থেকে বেশি দরকার, আর তুমি কি সব কথা বলছো? আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই। ছি ছি ছি, এভাবে কাপুরুষের মতো পালাচ্ছ তুমি? তুমি যা ইচ্ছে ভাবতে পারো। তুমি না ভালোবেসেছিলে মোহরকে? মোহরও তো বলতে পারে যে ওর মতে তুমি চলোনি। এসব কথা শোনার সময় আমার নেই। যাও যাও, চলে যাও তুমি। এসব ফালতু কথা শোনার সময় আমার নেই, আমি রাখছি। এখন নার্সিং হোমে যে যন্ত্রণাটাও পাচ্ছে, তার থেকে বেশি যন্ত্রণাও পেত যদি ও তোমার মতো একটা স্কাউন্ডেলের সাথে থাকতো। ঠিক আছে। রাস্কেল একটা, ফোনটা কেটে দিল। শামুকের জাত একেবারে। কি বললো রিক? কাপুরুষ একটা। কি বলবি মোহরকে? সেটাই তো আমিও ভাবছি। এই মুহূর্তে মোহরকে কিছু বলার দরকার নেই। কিন্তু ও যদি জিজ্ঞেস করে তখন কি বলবো আমি? অন্য কিছু বলে ম্যানেজ করবি। মোহর মানুষ চিনতে ভুল করেছে। রিক সাংঘাতিক স্বার্থপর ছিল। যাক, মোহর সব শুনে হয়তো দুঃখ পাবে। রিকের মতো ছেলে ওর জীবন থেকে চলে যাওয়াতে একদিকে সাপে বর হয়েছে। তা ঠিক বলেছিস। অনেক দিনের জন্য কোথাও যাচ্ছিস? আগে বলিসনি তো। কি রে, শুনতে পাচ্ছিস না?
আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি মা, আর ওখানেই সেটেল করব। আর তোর পড়াশোনা? আর তো কয়েক মাস আছে, একটা চাকরি পেয়েছি, এখানে আর না। কি হয়েছে রিক? মোহরের সঙ্গে তোর ঝগড়া হয়েছে? ঝগড়া? চ্যাপ্টার ক্লোজড, সারা জীবনের মতো। কি বলছিস সেসব? মাথাটা খারাপ হলো নাকি? এখনই এত রাগারাগি? বিয়ের পর কি করবি কে জানে? স্টপ ইট মা, বিয়ের কথা ভুলে যাও। কি হয়েছে পরিষ্কার করে আমায় বল। অত ভালো মেয়েটা। হ্যাঁ, তখন থেকে ভালো মেয়ে সব শেষ মা, সব শেষ। কি হয়েছে মোহরের? বল আমায়। মোহর রেপ হয়েছে মা। রেপ? মোহর এখন কোথায়? নার্সিং হোমে। আর আমি আমার কেরিয়ার স্পয়েল করে এসব ঝামেলায় জড়াবো না। প্লিজ আমায় মুক্তি দাও। পালিয়ে যাচ্ছিস? এসব নোংরামিতে আমি আর নেই, চলি। রিক, রমেশ, ওই মালটাকে তো কাজ করতে হবে, অন্যভাবে কাজ করতে হবে। এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমাকে বারবার বলছি। শালা বলে কিনা সাপের জাত। গুরু, আরেকটা বোতল খোলো, এতে ঠিক জমছে না। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? মুড অফ নাকি? আরে বলো না আমায় কি করতে হবে। দিয়ে দিচ্ছি অজগরের প্যাঁচ, শুধু একবার থানায় আসতে দাও। আরে বস, ঘরে একটা 440 রয়েছে, একবার দেখলেই কাত হয়ে যাবে। না না, ওই মেয়েটাকে ঝামেলায় জড়ালে সমস্যা তো বেড়ে যাবে। ওর থেকে ওই বুড়োটাকে কেস দিয়ে ফাঁসাতে হবে, তবেই তো সে লাইনে আসবে। আমার ছেলেকে চড় মারার ঠেলা ও তো হাড়ে হাড়ে টের পাবে। ও বেটার ছেলে ভেবেছে নাকি? তোমার যত ফাইটিং অ্যাটিটিউড! আমি মরছি আমার নিজের জ্বালায়। কোথায় ভেবেছিলাম মালটাকে নিয়ে বেশ দীঘা বকখালি যাব। হ্যাঁ, আর তারপর তার ঠেলা সামলাতে আবার একটা কেস সাজিয়ে কাউকে না কাউকে আমায় জেলে ভরতে হবে, এই তো। এসব এখন আর এত সহজ নয় বস। এবার একটা কাজ কর, পকেটের পয়সা খসিয়ে ও বাড়িতে গিয়ে জ্বালা মিটিয়ে। আরে কি হলো? এই তুমি তো গোমড়া মুখে আজকে মজাটাই মাটি করে দেবে গো। হ্যাঁ, অপমান অপমান, আর এই অপমানটা সহ্য হচ্ছে না। অপমান সহ্য করা মুশকিল আছে, সহ্য করা যাবে না। আরে আমরা সংবাদপত্রের লোক, এসব কাজ আমাদের কাছে কোনো ব্যাপারই না। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো এসো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পেমেন্টটা ঠিক রাখবেন, আমরা টাইম মতো আপনার কাজটা করে দেব। আমি এখন রাখছি। বর্ষা, তুমি আমাদের এখানে ক বছর কাজ করছো? 4 বছর স্যার। এই 4 বছরে তুমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করেছো, তাই তো? ইয়েস স্যার। এবার তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করতে হবে, পারবে তো? নিশ্চয়ই স্যার, যে কোনো দায়িত্ব আমি হাসি মুখে গ্রহণ করতে রাজি আছি। কাজটায় কিন্তু ঝুঁকি আছে, প্রাণ সংশয় হতে পারে, পারবে তো? আমি তৈরি স্যার, বলুন কি করতে হবে। দেখো, আমার পরিচিত স্কুল মাস্টারমশাই অলোকনাথ চক্রবর্তীর মেয়ে লাঞ্ছিত হয়েছে সমাজে কিছু জঞ্জাল দ্বারা। সেই জঞ্জাল সাফ করে প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে হবে, আর অলোকনাথ চক্রবর্তীর মেয়েকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, পারবে তো? আমাকে পারতেই হবে স্যার, আমি কনফিডেন্ট। আমার বিশ্বাস ছিল তুমি পারবে, এই জন্যই কাজটা আমি তোমায় দিয়েছি। দেখো, সংবাদপত্রের কাজ শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজ সংস্কার করাও সংবাদপত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। আমি আপনার এই কথাটা মাথায় রাখবো স্যার। ঠিক আছে, আর এমন কাজ করো না যাতে মাস্টারমশাইয়ের মাথা আরও নিচু হয়। এমনিতেই উনি অনেক কষ্টের মধ্যে আছেন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, তেমন কিচ্ছু হবে না। ওকে, তুমি এখন আসতে পারো। ওকে স্যার।
আসবো? কে? আমি বর্ষা মল্লিক। বর্ষা মল্লিক? পদক্ষেপ সংবাদপত্রের রিপোর্টার। একটু সময় নেব, কিছু ইনফরমেশন। না না, ওসব আবার কেন? সময় তো কেটেই যাচ্ছে। না না, ও এভাবে একদিন দিন কেটে যাবে। আমি ওসব বিষয় কিছু বলবো যে না। দুর্ঘটনা আপনাদের জীবনে ঘটে গেছে তা সমাজের প্রত্যেকটা হৃদয়ে পৌঁছে দিয়ে তার সাড়া জাগানোর দায়িত্ব আমার কাঁধে। এটা অস্বীকার করা যেমন আমার পক্ষে অসম্ভব, তেমন কি আপনার পক্ষে অনুচিত নয় মেসোমশাই? দেখো মা, এই উচিত অনুচিত এসবের বোধশক্তি থাকাটা খুবই জরুরি, কিন্তু এত কিছু হারিয়ে বসে আছি, ও সবার মনের মধ্যে কোনো দাগ কাটে না জানো। আমার মেয়েটা বড় অসহায়। জলটা থিতিয়ে যাক, তারপরে। জলটা থিতিয়ে গেলে ময়লাগুলোকে কিন্তু আর শনাক্ত করা যায় না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী। এই শিক্ষাটা কি ক্লাসরুমের গণ্ডিতেই আটকানো থাকবে? পাশের বাড়ির মেয়েগুলো আপনার মেয়ে মোহরের মতনই প্রতিদিন কলেজে যাচ্ছে, তাদের কথা একবার ভাববেন না? এই অন্যায় কিন্তু এপিডেমিকের রূপ নিতে চলেছে। এর বিনাশে কি আপনার কিচ্ছু করার নেই মেসোমশাই? কি জানতে চাও তুমি? একদম প্রথম থেকে সবটা, ঘটনাটা কখন ঘটেছে, কিভাবে ঘটেছে। এসো, ভেতরে এসো। তুই এখানে এভাবে তিল তিল করে নিজেকে শেষ করে দিবি মা? আমার কথা একবারও ভাববি না? জানিস মোহর, সত্যের পথে লড়াই করতে গিয়ে অনেকের জীবনে অঙ্গহানি ঘটেছে। তোর না হয় সম্মানহানি ঘটল, তাই বলে তো পথটাকে পাল্টে ফেললে চলবে না। সে তো আপন গতিতে এগিয়ে চলবি। তোকেও যে সে পথে পা মেলাতে হবে মা, তা না হলে যে পিছিয়ে পড়বি। সামনে কঠিন লড়াই, এ লড়াই আমাদের জিততেই হবে। মনটা শক্ত কর মা, মনটা শক্ত কর, শক্ত কর। পুরো ব্যাপারটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। বুড়োটা একেবারে চুপসে গেছে, ও আর কিচ্ছু করতে পারবে না। শুধু একটা জিনিস দেখতে হবে, ওই বুড়োটা যেন পুলিশে গিয়ে ডায়েরি না করতে পারে। মিডিয়া কি বলছে? না না, এই অমূল্য সেন কাউকে ভয় পায় না। দেখলে না ওই বুড়োটা লাভ নেই বলে যে ঝড় তুলেছিল, কি লাভ হলো তাতে? একটা ফোন করলাম রিপোর্টারকে, কোর্টকে দিলাম, ওকে দিলাম, ব্যাস সমস্ত ধামা চাওয়া পড়ে গেল। আমি মেয়েটার জন্য কি নাম? হ্যাঁ, টিয়া। টিয়া ও পুলিশের কাছে অনেক কথা বলেছে, মুখ তো বন্ধ করতে হবে। কি করে করবে সেটা তোমার ব্যাপার। কি নাম বললে? সিদ্ধার্থ। হ্যাঁ, ওই সিদ্ধার্থ ফিদ্ধার্থকে বদলি করে দাও। ওই যেখানে খুশি, ওই পশ্চিমবাংলার যেখানে খুশি বদলি করে দাও। আমি ওকে দেখতে চাই না। হ্যাঁ, না না, আমি বসবো, তবে এখন চেষ্টা পাচ্ছি ওই লিস্টটা মিটে যাক, তারপরে আমি রাখলাম। ঠিক আছে। হ্যাঁ, তুমি না বাবা, ছেলের এই জঘন্য অপরাধে সায় দিচ্ছ? এসব স্ক্যান্ডেল আমাদের মতো হাই সোসাইটিতেই ঘটে। হ্যাঁ, এ কি আর ওই 2 পয়সার চাকুরিদের জীবনে ঘটবে? ওই যে মেয়েটা মাস্টারমশাই মেয়ে,
ও যে সত্যি তার প্রমাণটা কোথায়? এই সব মেয়ে বড় লোকদের ছেলেদের ট্র্যাপ করে কিভাবে ব্যবহার করে তোমার কোনো আইডিয়া নেই, তোমার মগজে ঢুকবে না। আই নো হাউ টু হ্যান্ডেল দিস, সো প্লিজ লিভ মি অ্যালোন। স্যার, আমায় চিনতে পারছেন? না, চিনতে পারলাম না তো। আমি জগদীশ দত্ত, 1990 সালের ব্যাচ, হরিপদ দত্তর ছেলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি জগদীশ জগা, হরিপদবাবুর ছেলে। সাংঘাতিক দুরন্ত ছিলে, লেখাপড়াতেও তেমন ছিলে। তা কেমন আছো, কি করছো? পদক্ষেপ পত্রিকা তৈরি করেছি, সাংবাদিকতার মধ্যে ডুবে আছি, কেটে যাচ্ছে বেশ ভালোভাবেই। পদক্ষেপ? হ্যাঁ, বর্ষা মল্লিক এসেছিল আমার কাছে। হ্যাঁ, বর্ষার কাছে আমি সবই শুনেছি। আমরা আছি আপনার সাথে, এর একটা বিহিত করা দরকার। কতটা কি হবে জানি না, তবে একটা জিনিস কি জানো, আমার এই বিপদের দিনে আমার পাশে অনেক মানুষ এসে দাঁড়াচ্ছে, এটাও কম কিছু না। তোমাকে ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য। কি বলছেন স্যার? আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে। বাবার মৃত্যুর পরে যে অর্থনৈতিক চাপে পড়েছিলাম, পড়াশোনা প্রায় লাটে উঠতে বসেছিল। তখন যদি আপনি পাশে এসে না দাঁড়াতেন, কোথায় যে গিয়ে দাঁড়াতাম তার কোনো ঠিক নেই। আহা, মানুষ হিসেবে তো এটুকু করা কর্তব্য। তাই বা কজন করে স্যার? আহা, আজকে যাকে এসব ছাড়ো, আজকে যে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছো, এটাই বা কম কি? যাই হোক, আমি আজকে আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভেতরে চলো। চোখে মুখে এত আতঙ্ক কেন অমূল্য সেনের? জ্ঞান দিও না আমাকে। আসতে বলো, একজন রেপিস্টের বাবার এত গলার জোর মানায় না। যদি জানতাম এই ছেলের জন্ম দিচ্ছি ভগবানের দিব্যি, জন্মের পরই মুখে বিষ ঠেলে দিতাম। ওসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। এইসব ড্রামাবাজি এই জীবনে আমি অনেক দেখেছি। চুপ করা। কি বলো, ভয় পাও না তাই তো? আমিও আর ভয় পাই না, তোমাদের মতো কসাইদের আমিও আর ভয় পাই না। আমি আজই পুলিশকে সব বলবো। এই, একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। একটা কথা বললে তোমাকে ওর বোনের মতো অ্যাসাইলামে ভর্তি করে দেবো। আর বেশি চালাকি করলে তোমার বোনকে এক্সট্রা শক খাইয়ে তার ভবনীরা আমি সাঙ্গ করে দেবো। আর একটা কথা বলবে না। যাও এখানে, যাও। ঘর শত্রু বিভীষণ, বাইরে শত্রু, ভেতরে শত্রু, চতুর্দিকে শত্রু, শত্রুই শত্রু। সবাই দেখতে পেছনে লেগেছে। বর্ষা, তোমার লেখার তো দারুণ রেসপন্স পাচ্ছি। এই তো চাই, মানুষ জেগে উঠেছে। এবার হয়তো মাস্টারমশাইয়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার একটা প্রতিকার হবে। স্যার, আপনাকে অলোকনাথ চক্রবর্তী সম্পর্কে একটা কথা জিজ্ঞেস করব। বলো। উনি কি আপনার পূর্ব পরিচিত? হঠাৎ এই প্রশ্ন? না, আসলে আগে কখনো আপনাকে কোনো কেসে এতটা ইনভলভ দেখিনি তো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মাস্টারমশাই আমার পূর্ব পরিচিত। আমি ওনার ছাত্র ছিলাম। স্যার, আপনি ওনার ছাত্র ছিলেন? ওনার হয়তো মনে নেই, কিন্তু ওনার ঋণ আমি কি করে ভুলবো? ঠিকই বলেছেন স্যার। আসলে এই কয়েকদিনের মধ্যে আমি ওনার এতটা আপন হয়ে গেছি, আজকালকার দিনে এরকম মানুষ সত্যিই বিরল। তাই তো আদা জল খেয়ে লেগেছি। এই কেসটা একটা ফয়সালা আমি করে ছাড়বই। স্যার, আজ কিন্তু আপনাকে একদম অন্যরকম লাগছে। তাই হয়তো অনেকদিন বাদে আমার মধ্যে সেই ঘুমন্ত মানুষটা আবার জেগে উঠেছে। চলুন স্যার। আমি কোনো কথা শুনতে চাই না। যে কোনো মূল্যে আমার ছেলেকে বাঁচাতে হবে। তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। আরে কি করতে হবে সেটাই বলো না। কি করতে হয় মানে? যে কোনো উপায় ওই অলোকনাথ চক্রবর্তীকে আমার কাছে নিয়ে আসতে হবে। আমি তার সঙ্গে কথাবার্তা বলবো। আরে এটা কি বলছো অমূল্যদা? সেটা কি করে সম্ভব? সম্ভব নয় কেন? তুমি বুঝতে পারছো না অমূল্যদা, তোমার কেসটা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে না,
তাতে করে ওর সঙ্গে দেখা করাটা তোমার একদম উচিত হবে না। নিকুচি করেছে তোমার ওই উচিত অনুচিতে। এদিকে আমার ছেলে ফেসে আছে আর উনি এসছেন নীতি বলাতে। বাবা রমেশ, কেমন করে হোক যেভাবে হোক তুমি এই মাস্টারকে আমার কাছে নিয়ে এসো। ব্যাপারটা অত সহজ নয় অমূল্য। সহজ নয় বলেই তো দায়িত্বটা তোমাকে দেওয়া। এতকাল তো সব বাঁকা কাজগুলো সব সোজা করে এসছো, তা এখন অসুবিধাটা কোথায়? মহা বিপদে ফেললে হে। আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক যেমন করে হোক ওই মাস্টারকে আমার সামনে হাজির করো। আচ্ছা, তুমি ওর সঙ্গে দেখা করতে চাইছো কেন? সামনাসামনি বসবো, সামনাসামনি বসে আলোচনা করব, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। মানে একটা সমঝোতা করব। বিনাশকালে বুদ্ধি না। আরে বাবা বল, এখন ওর কোটে, ও কি সমঝোতা করতে চাইবে? ওসব আমি বুঝে নেবো। বোঝা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকাতে জানে এই অমূল্য সে। এটা বিহারের ময়দান না হে। আর ওই যে মেয়েটা কি কি জানো না? আর ওই তো বর্ষা মল্লিক, পদক্ষেপের রিপোর্টার। আমাদের একেবারে প্যান্টালুন ঢিলে করে ছেড়ে দিল। ও ঠিক আছে ঠিক আছে, ওই মেয়ে ছেলেকে আমি পরে দেখে নেবো, আমি সমস্ত বুঝে নেবো, কিন্তু তার আগে ওই মাস্টারটাকে সামলায়। আরেকবার ভেবে দেখো অমূল্যদা, এই ব্যাপারটা কি করা ঠিক হবে? না না, ওই ভাববার সময় পেরিয়ে গেছে। ওই পদক্ষেপের বিচ্ছু মেয়ে ছেলেটা আমার তো ধুতির কোচে খুলে দিচ্ছে। চারিদিকে ঢিটি পড়ে গেছে। এদিকে পার্টির ওপর মহল থেকে চাপ আসছে, সামনে নির্বাচন, বিরোধীরা তো এটাকে নিয়ে প্রচার করবে। আমি অত কিছু ভাবতে পারছি না, যা করার একটু তাড়াতাড়ি করো। স্যার, মাস্টারমশাইয়ের কাছ থেকে যেটুকু জানতে পারলাম তাতে মনে হচ্ছে ঘটনাটা একটা বিরাট আকার নিতে চলেছে। আমি তো সেই জন্যই দায়িত্বটা তোমাকে দিলাম। আর পুলিশের ভূমিকা এখানে নেহাতি ঠুটো জগন্নাথ। কারণ পুলিশকে অমূল্য সেন যেভাবে চালনা করছে, পুলিশ ঠিক সেইভাবে চলছে। কিন্তু তা তো হতে পারে না। সমাজে আইন শৃঙ্খলা বলে একটা জিনিস আছে, আর তা চলবে প্রপার ওয়েতেই। তুমি এক্ষুনি পুলিশের সঙ্গে যোগাযোগ করো। ওকে স্যার। আমি একটু বেরোচ্ছি, এসে তোমার কাছ থেকে রিপোর্টটা নেব। ওকে স্যার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ষা মল্লিক বলছি, পদক্ষেপ পত্রিকা থেকে। হ্যাঁ বলুন। আপনার এলাকার স্কুল মাস্টার অলোকনাথ চক্রবর্তীর মেয়ে মোহর চক্রবর্তী লাঞ্ছিত হয়েছে। এ বিষয়ে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, আমি আপনার সাথে একটু ডিসকাস করতে চাই। নিশ্চয়ই। কবে, কোথায়, কখন আপনি আসতে পারবেন আমাকে বলুন। আপনি বলুন কখন কিভাবে আপনার সময় হবে। হ্যালো, কে বলছেন? এই যে অলোকনাথ চক্রবর্তী। শোনো শোনো, বাড়িতে একটা নোংরা মেয়ে পোষা রেখেছ। হ্যাঁ, ও তো পুরো এলাকা কলুষিত করে দিচ্ছে। ওখানকার এলাকার লোকজন মনে সাক্ষাতে আমাকে তো অভিযোগ করছে। কয়েকদিনের মধ্যে তোমাকে তো এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। শোনো শোনো, সাপের লেজে পা দিয়েছ, ঝোল তো খেতেই হবে। তখন থেকে আমি বকবক করে যাচ্ছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, ওবা নাকি? এদিকে টিভিতে বিভিন্ন চ্যানেলে একদম পাউডার মেখে বকবক বকবক করেই যাও। এখন কি এখন সব হোবা? উত্তর দাও। উত্তর দেবে না? শোনো, কয়েকদিনের মধ্যে আমার এখানে এসো, একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, বুঝতে হবে। উত্তর দেবে না? ঠিক আছে। আরে বাবা, গোল দিলে সবারই ভালো লাগে, কিন্তু গোল খেলে মন একদম ভেঙে চুরমার হয়ে যায়। রাখছি। বোবা সাজ।
আসতে পারি? হ্যাঁ বলুন। আমি বর্ষা মল্লিক, পদক্ষেপ পত্রিকা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, চা খাবেন? না না, ফর্মালিটিজের কোনো দরকার নেই, কাজের কথায় আসা যাক। সেটাই আসছে। তা আপনার কাছে মোহর চক্রবর্তী রেপ কেসের কিছু এভিডেন্স আছে, তাই তো? হ্যাঁ, তবে তার আগে অন্য কিছু কথা আমি আপনাকে জানাতে চাই। বলুন। আচ্ছা অফিসার, আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন কি একেবারে অন্ধ হয়ে গেছে? আপনার কথার মানেটা ঠিক পরিষ্কার হলো না। মোহর চক্রবর্তী লাঞ্ছিত হওয়ার আগে অমূল্য সেনের ছেলে তমাল সেনের কাছে অনেকবার অত্যাচারিত হয়েছে। আর এ বিষয়ে মাস্টারমশাই পুলিশের কাছে ডায়েরি করতেও গিয়েছিলেন, কিন্তু পুলিশ কোনোভাবেই পাশে এসে দাঁড়ায়নি। যদি পুলিশ পাশে এসে দাঁড়াতো তাহলে দুর্ঘটনাটা ঘটতো না এইভাবে। তার মানে আপনি বলতে চাইছেন যে পুরো দোষটা পুলিশের? তা কেন? তবে সাধারণ মানুষ তো ন্যায় বিচারের জন্য পুলিশের কাছেই দ্বারস্থ হবেন। দেখুন, আমি সবেমাত্র থানার চার্জ নিয়েছি, পুরো ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারিনি। আমার কাছে যতটুকু খবর আছে, অলোকনাথ চক্রবর্তী কিন্তু এ ব্যাপারে কোনো এফআইআর লেখাননি। আর উনি যদি কোনো এফআইআর না করেন তাহলে আমি কোনোভাবে ওনাকে সাহায্য করতে পারবো না। মাস্টারমশাই এখন মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। ওনাকে বোঝাতে হবে যে লড়াইটা ওর একার নয়, সমগ্র নারী জাতির। ঠিক আছে, আমি বরং একবার ওনার সঙ্গে দেখা করে কথা বলি, দেখি কতদূর কি করা যায়। আমার বিশ্বাস আপনি সাকসেস হবেন। কিন্তু একটা জিনিস ম্যাডাম, আপনাকে মানতে হবে যে পুলিশ প্রমাণ ছাড়া কিন্তু কিছুই করতে পারবে না। অলোকনাথ চক্রবর্তী যদি থানায় এফআইআর না করেন তাহলে কিন্তু আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। দেখুন মাস্টারমশাই, আপনি একটু কমিউনিকেট করুন, এভাবে অ্যাভয়েড করবেন না। আসলে ঘটনাটা চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর আপনি যদি আমাকে না বলেন যে সেদিন রাতে কি ঘটেছিল, তাহলে তো আমি অপরাধীদের এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারবো না। যাই হোক, প্লিজ আমাকে বলুন যে মোহরের ওই ঘটনাটার ব্যাপারে কি আপনার কাউকে সন্দেহ হয়? এ কদিনের অভিজ্ঞতায় যেটুকু চেতনা হয়েছে তাতে এটা পরিষ্কার বুঝেছি, কারুর সন্তানের সঙ্গে যখন ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটে তখন ওই ঘটনার অনুসন্ধানের থেকেও অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে তার মেয়ে কখন সুস্থ হয়ে ঘরে ফিরে আসবে। প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করবেন না। না মাস্টারমশাই, আপনার এই অবস্থায় আমি আপনাকে ডিস্টার্ব করব না, কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি এই অন্যায় মুখ বুজে সহ্য করছেন, তাহলে আপনি তো একজন অপরাধী। কথাটা জানেন তো, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। আপনি একজন মাস্টার মশাই, আপনি ছাত্রদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখান, আর যখন আপনার প্রতিবাদের সময় এলো আপনি মুখ ফিরে থাকলেন। মাস্টার মশাই, একটা কথা আমাকে বলুন তো, যে আপনি থানায় ডায়েরি করছেন না কেন? কি অসুবিধা আছে? কোনো লাভ নেই। তাই? লাভ নেই মানে? কারণ ঘটনাটা ঘটার আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমি থানায় থাকা মানুষগুলো সাহায্য চেয়েছিলাম, যাতে আজকের এই পরিস্থিতিই না তৈরি হয়। তো তখন যখন পাইনি, আজকে পাবো, এটা কি যুক্তিসঙ্গত? দেখুন মাস্টারমশাই, আপনাকে কিন্তু থানায় ডায়েরি করতেই হবে, নইলে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। কি দরকার লড়াই করার? কি লাভ হবে তাতে? আচ্ছা মাস্টারমশাই, আপনার মেয়ের মনের কথা তো আপনার কাছে অজানা নয়। সে কি চাইবে যে অপরাধীরা সমাজের বুকে মাথা তুলে বুক ফুলে ঘুরে বেড়াক? অ্যাটলিস্ট আপনার মেয়ের কথা ভেবে, তার মনের কথা ভেবে আপনি প্লিজ মুখ খুলুন। পরিবর্তন এসেছে মাস্টারমশাই, এখন তো প্রতিবাদ করার সময়। প্লিজ। তার মানে তুমি বলতে চাইছো মোহরের কেসটাতে তমাল আর ওর বন্ধুরাই মূল অভিযুক্ত? অবভিয়াসলি, কিন্তু তমালের বাবা অমূল্য সেনও কোনো বিষয় পিছিয়ে নেই। আচ্ছা, তুমি আমাকে পুরো কেসটা ডিটেলে বলো তো, আর কি কি জানো তুমি?
আপনি কিন্তু ভালো করলেন না। পুরোটাকে কেস দিয়ে ফাঁসাতে হবে, তবে তো সে লাইনে আসবে। আমার ছেলেকে চড় মারার খেলা তো হাড়ে হাড়ে টের পাবে। তোমার বাবাই তো ফেরোটা করলো চটটা মেরে, সেটা তো আর ভুলে যাচ্ছে না। ওই পুরোটা পুলিশে গিয়ে ডায়েরি না করতে হবে। কি দরকার টিয়া সাংবাদিকদের সামনে সব কথা এভাবে খোলাখুলি বলার? তুই জানিস অমূল্য সেন কে, কত ক্ষমতা ওর, ও কি করতে পারে? তোর লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট। তুই প্লিজ আমাকে আমার মতো থাকতে। ও তার মানে এবার থেকে তোর যা মনে হয় তুই তাই করবি, তাই তো? অবশ্যই। দেখ, এ বিষয়ে আমি কিন্তু কোনো দায় নিতে পারবো না, মাইন্ড ইট। দরকার নেই দিদি, তোকে আমার ছেলে হয়ে গেছে। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, সারা পৃথিবীটাই এখন এভাবে চলছে, তার ব্যতিক্রম আমি কিভাবে হব বল? তুই হচ্ছিস সাংঘাতিক স্বার্থপর। হ্যালো, কেটে দিল ফোনটা। একেবারে গোড়া ধরে নাড়া দিতে না পারলে ওই শিকড় শুধু গাছটাকে ওপড়ানো যাবে না, কাজটা আমাদের খুব মসৃণভাবে করতে হবে। এটা কোনো ছোট ঘটনা নয়, এটা একটা সামাজিক ব্যাধি। হ্যাঁ, অফিসার সিদ্ধার্থ চ্যাটার্জিকে দেখে মনের মধ্যে একটা বল ভরসা পাচ্ছি, জানো বর্ষা? হ্যাঁ স্যার, সিদ্ধার্থ চ্যাটার্জি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, এই লড়াইটা করা আমাদের পক্ষে কিন্তু খুব কঠিন হতো। অমূল্য সেন বেশ ধাক্কা খেয়েছে, এতদিন ওর কথা মতন সবকিছু চলেছে, এখন ওর দাদাগিরি আর চলবে না। অবশেষে আপনার পায়ের ধুলো এই বাড়িতে পড়লো, আমি ধন্য হয়েছি। কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? আপনি তো এমনিতেই গরম হয়ে আছে, তা ঠান্ডাই চলুক। শুনছা, মাস্টারমশাই এসছেন, তা তাকে একটু ওই ঠান্ডা কফি আর পিয়ামারি বিস্কুট দাও। বসো বসো বসো। এখন ওসব কিচ্ছু দরকার নেই। তা বললে তো চলবে না। আপনি প্রথমবার আমার বাড়িতে এলে, কিছু না খেয়ে গেলে আমার তো খারাপ লাগবে। যা বলার জন্য ডেকে পাঠিয়েছো সেটাই বলো। এই বাড়িতে আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব না। এই দেখুন দেখিনি, আপনি তো প্রথমেই সুরটা কেটে দিলে। বেসুরে কি গান ভালো লাগে, তার জন্য তো রীতিমতো চর্চার দরকার। কি মাস্টারমশাই? থানাই ফানাই ছেড়ে কাশো। শোনো, আপনি আমার ছেলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিন। এখন আর তা সম্ভব নয় অমূল্য। কেন সম্ভব নয় মাস্টারমশাই? শোনো, যা ঘটেছে সমস্তটা অন্যায়, এর জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি এও জানি যে শুধু মুখের কথায় তো ছিঁড়ে ভেজে না। তাই আপনার জন্য আমি একটা মোটা অঙ্ক ধার্য করে রেখেছি, যাতে আপনার পরবর্তী জীবন, ভবিষ্যৎ ভালোভাবে কাটে। নিজের মেয়ের সম্মান বিক্রি করে? মানুষের মান সম্মানের মূল্য নেই তোমার কাছে, তাই না মূল্য? পৃথিবীটা এত বদলে গেছে। মান সম্মান এসব দুয়ে কি জল খাবে? আজকের জগতে টাকাই শেষ কথা। তোমার জীবন দর্শন আর আমার জীবন দর্শন এক নয় অমূল্য। তার মানে আপনার দিক থেকে আপনি এক চুলো নড়বেন না? উঠি। খেয়ে যা, ঠান্ডা কফি, প্রিয়ামারি বিস্কুট, সমস্ত খেয়ে যান, সমস্ত খা। ভয় দেখাচ্ছ? সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বেঁকাবার রাস্তা আমার খুব ভালো করেই জানা আছে মাস্টারমশাই। যে মানুষটা জীবনে সবকিছু হারিয়ে বসে আছে, তার কাছে ভয় নামক বস্তুটা বড় ফ্যাকাশে অমূল্য।
বুঝেছো? এমন একজন কেউ নেই যে সামনে এসে সত্যি কথাটা বলবে। সবাই গর্তে মুখ লুকিয়ে বসে আছে। এত সহজে ভেঙে পড়লে চলবে ম্যাডাম? মানুষের মনে বিশ্বাস হারিয়ে গেছে, প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে, সেটা তো তাদের ফিরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? তাদের কথা শুনতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের বোঝাতে হবে যে তারা একা নয়, আমরাও তাদের পাশে আছি। সেই চেষ্টাই তো করছি, কিন্তু ম্যাডাম, একটা সিস্টেম এত বছর ধরে চলে আসছে, সেটা তো এত সহজে চেঞ্জ হবে না, তার জন্য সময় লাগবে। কিন্তু আমি আশাবাদী মানুষ, আমি জানি যে আমাদের জয় সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। যে মানুষটা বিপদে আপদে সবসময় তোমাদের পাশে এসে দাঁড়ায়, তার বিপদে মুখ ফিরিয়ে নেবে? দেখুন, শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না, পরিস্থিতিটা বিচার করে দেখতে হয়। অবশ্যই বিচার করতে হয়। তাই বলে স্বার্থ ফুরিয়ে গেল আর কেটে পড়লাম, এটা কোনো কাজের কথা নয়। আপনি চেনেন অমূল্য সেনকে? তার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? তুমি কি মনে করছো অমূল্য সেন সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই আমরা এই লড়াইতে নেমেছি? দেখুন, আপনি একজন সাংবাদিক, আপনার পক্ষে অমূল্য সেনের বিরুদ্ধে লড়াই করাটা যতটা স্বাভাবিক বা সহজ, আমাদের পক্ষে সেটা নয়, কারণ আমরা সাধারণ মানুষ। তুমি কি ভাবছো আমরা অন্য গ্রহ থেকে এসেছি? আমরাও সাধারণ মানুষ, শুধু তোমার সাথে আমার পার্থক্য হচ্ছে আমার লড়াই করার সৎসাহস আছে, তোমার তা নেই। আচ্ছা আচ্ছা, আমি মাস্টারমশাইয়ের পাশে থাকব, তবে আপনাকেও একটা কথা দিতে হবে। এ বিষয়ে কোনো কিছু যদি খারাপ হয়, তার দায় কিন্তু আপনার। খারাপ হবে কেন সুরভি? দিন পাল্টাচ্ছে, মানুষ জেগে উঠছে, আর জাগ্রত মানুষের শক্তিকে সবাই ভয় পায়। কি বলছো তুমি? প্রশাসনকেও তুমি ডিক্টেট করতে চাইছো? দিন কিন্তু পাল্টাচ্ছে, বি কেয়ারফুল। আমি কিন্তু তোমাকে ভবিষ্যতে আর বাঁচাতে পারবো না। ইমিডিয়েটলি তুমি সিদ্ধার্থকে হেল্প করো, যাতে অমূল্য সেন অ্যারেস্ট হয়। বাঁচবে, সম্মান বাঁচবে, আর তা না হলে তুমি কোন কোন এঁদো গায়ে তোমাকে ট্রান্সফার করে দেবে, তুমি কেঁদে কুল কিনারা পাবে না বাবা। অলোকনাথ চক্রবর্তীর মেয়ে নির্যাতিত হয়েছে,
জানেন নিশ্চয়ই। আর তাতে আপনার ছেলে তমাল ইনভলভ। আমার এখানে এসো, একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, বুঝতে হবে। আসলে কি এই ঘুষ দিয়ে কেস ধামাচাবার ব্যাপারটা খুব পুরনো হয়ে গেছে, সব সিনেমায় অনেকবার দেখিয়ে দিয়েছে, পাবলিক আর খাচ্ছে না। তাই আমি ভাবলাম যে আপনি আমাকে অন্য কিছু অফার করবেন আর কি। সব দেবতার মন্ত্র তো এক নয়, আর সব ফুল দিয়ে সব দেবতার পুজো হয়। থানায় নতুন এলেও আমি জানি স্যার আপনি খুব পাকা খেলোয়াড়, আর পাকা খেলোয়াড়ের সঙ্গে না খেললে কি আর খেলায় মজা আসে? সিনেমার প্রথম সিনটা দেখিয়ে দিলাম, তাহলে তো বুঝতে পারছেন যে ক্লাইম্যাক্সটা কত ভয়ঙ্কর হবে। তবে একটা কথা, আপনার ছেলেকে যদি আমায় খুঁজে বার করতে হয় তাহলে ওকে এমন সম্বর্ধনা দেব যে থানায় যখন দেখতে আসবেন একটা ছবি সঙ্গে করে নিয়ে আসবেন, নইলে ছেলেকে চিনতে অসুবিধা হবে। রাখলাম স্যার। কি বললে? আর কিছু করা যাবে না? কোনো উপায় নেই? হ্যাঁ, এই কথাটা বলতে পারলে তুমি এতদিন আমার পয়সায় খেয়ে আমার পয়সায় পড়ে এখন তুমি চোখ পাল্টাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো, যা করার আমি করে নেবো, রেখে দাও। অসভ্য ইতর কোথাকার। এই যে শোনো, বিদেশে পালিয়ে যাও, আর কয়েক মাস কলকাতা মুখ হও না। আমার ভয় করছে বাবা। আমার ভয় করছে বাবা? যখন কুকুমুটি করেছিলে আমাকে জিজ্ঞাসা করে করেছিলে, মানে মানে কেটে পড়ো। পুলিশ যদি আমায় অ্যারেস্ট করে? এই শোনো, নাকা নাকা কথা একদম বলবে না। অমূল্য সেন থাকতে পুলিশের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তোমার গায়ে হাত দেয়। এবার যাও এখান থেকে, কাটো, যাও। ছেলে তো না, একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছি আমি। হ্যাঁ, জানিস আজ পদক্ষেপ পত্রিকার বর্ষা মল্লিক এসেছিল আমাদের বাড়িতে। তাই? মোহরের ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে। তুই কি বললি? আমি যা জানি সবটাই খুলে বললাম। তাতে ওর রিপারকেশন? শি ইজ ভেরি ডাইনামিক। আমার মনে হয় মোহরের কেসটায় একমাত্র ঝটকা ওই দিতে পারবে। কথাবার্তায় একেবারে চস্ত। দেখা যাক বর্ষা মল্লিক কতদূর কি করতে পারে। না রে, পারলে ওই পারবে। তাছাড়া ও না পারলে মোহরের কেসটায় আমি আর কোনো আশার আলো খুঁজে পাচ্ছি না। সত্যি, পয়সা থাকলে না ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, তাই না? অমূল্য সেন শুধু পয়সার আর রাজনৈতিক ক্ষমতার জোরে সবকিছু ধামাচাপা দিতে চায়। দিনকাল পাল্টেছে, আর মনে হয় না বেশি দিন এইভাবে টিকবে। হ্যাঁ, পরিবর্তনের পথ পরিষ্কার, নতুন আলো আসছে, হয়তো আগামী দিনে ভালো কিছু করবে। হ্যাঁ রে। আমি বর্ষা মল্লিক। শুনেছি নামটা অনেকবার। এইভাবে নিজের জীবনটা নষ্ট করার কোনো অধিকার নেই তোমার, মোহর। জীবনটা কিন্তু এভাবে থমকে থাকবে না, এগিয়ে যেতে হবে আরো। আমার এসব কথা শুনতে এখন ভালো লাগছে না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার চোখের সামনে তোমার বাবা রয়েছেন, একবার তার কথাটা ভাবো। কি বলতে চাও কি তুমি? আমি বলতে চাইছি সবকিছু আবার নতুন করে শুরু করো। কলেজে যাও, লেখাপড়াটা আবার আরম্ভ করো, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করো, জীবনে যা হতে চেয়েছিলে তার দিকে এগিয়ে যাও। এই লড়াইয়ে তুমি একা নও মোহর, আমরাও রয়েছি তোমার সাথে। কিন্তু কিন্তু আমি কি পারবো? পারতে তোমাকে হবেই। মাস্টারমশাই, মাস্টারমশাই, দাঁড়াতে দেয়নি মাস্টারমশাই। এখানে প্রায় সব কটা আসনই আমাদের দখলে। আরে মানুষ কি অত বোকা নাকি? ওরা ভাত খায়, ঘাস খায় না। বাহ, চমৎকার। অনিন্দবাবুকে যে একটু অভিনন্দন জানাতে যাব সে উপায়ও নেই। শরীরটা পুরো ক্লান্ত লাগে জানো। ভাবছি আগামী সপ্তাহ থেকে স্কুলে যাওয়া আরম্ভ করব। আজ বেরোচ্ছে জয়যাত্রায়, দিদির হুকুম, নো হুল্লোড় নো ধামাকা। সত্যি ভদ্রমহিলার অসীম ক্ষমতা। একক প্রচেষ্টায়
যাকে আগামী দিনে এমন কাজ করো যাতে মানুষের মঙ্গল হয়। আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে কোনো বাধাই আমাদের পথ আটকাতে পারবে না মাস্টারমশাই। আশীর্বাদ করি তোমরা সার্থক হও। মাস্টারমশাই, কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাবো। আমি আসি মাস্টারমশাই। এসো এসো। পরিবর্তনের পর কি নতুন করে আশার আলো দেখতে পাবো? এই যে ম্যাডাম, ভিআইপি নাকি? আমরা সকলে হাজির আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, কিসে যাবেন বলুন তো? পালকি আনি? না রে, আমি আর কলেজে যাব না। তোরা আমাকে আমার মতো বাঁচতে দে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কিচ্ছু এলোমেলো হয়নি, সব ঠিক আছে। হ্যাঁ, ঝড় উঠেছিল, তাতে ক্ষতি অনেক হয়েছে। তাই বলে তুই মাথা তুলে দাঁড়াবি না? আর তুই এরকম ভেঙে পড়েছিস দেখে মেসোমশাই কতটা ভেঙে পড়েছি একবারও ভেবে দেখেছিস? তোকে আজকে আমরা কলেজে নিয়ে যাবই, তা না হলে ছাড়বো না। চল বলছি, তোকে কলেজে নিয়ে যাবো, চল। এভাবে ভেঙে পড়লে হবে না। মোহর আমার ফোন ধরছে না। কাজটা আমি একদম ঠিক করিনি। মোহর আমায় ক্ষমা করতে পারবে তো? রাজুদা, কখন 2 কাপ চা দিতে বলেছি? আরে দিচ্ছি বাবা, দিচ্ছি। একজন লোক কতজনকে সামলাবো? ধরা পড়লো উজালা রনাক। অফিসার সিদ্ধার্থ চ্যাটার্জি গতকাল মোহর চক্রবর্তী ধর্ষণের কেসে 3 অপরাধীর মধ্যে 2জনকে ধরল। পার্কস্ট্রিটের নাম করাবার ব্ল্যাক ক্যাট থেকে। এর পরের খবর টিনের পাতায়। তোমাদের কিন্তু আগের 2 দিনের পয়সা বাকি আছে, মাথায় রেখো। আরে বাবা, দিয়ে দেবো, কোথাও পালিয়ে তো যাচ্ছি না, ঠিক দিয়ে দেবো। যাই, একবার প্রিন্সিপাল স্যার ডেকেছেন। এবার অমূল্য সেন, তোমার পালা। কতদিন আর বিদেশে লুকিয়ে রাখবে ছেলেকে? জানিস, মোহরের দিকে আর তাকানোই যায় না। আমার ইচ্ছে করে না ছেলেগুলোকে খুন করে জেলে ঢুকে যাই। তমালকেও ধরবে পুলিশ। একদম ঠিক বলেছিস। মিউচুয়াল প্রোগ্রেসের নামে সবাই নিজেদের প্রোগ্রেস গুছাচ্ছে। যা, বাড়ি যা এবার। ঘুম পেয়েছে, বাড়ি যা। এই চল চল, মল্লিকা ম্যামের ক্লাস, চল এক্ষুনি চল। হ্যাঁ চল, অনেক দেরি হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ মাস্টারমশাই, আমি রিক। হ্যাঁ বলো। আসলে আমি মোহরের সাথে একবার দেখা করতে চাই। কেন? আমার আপনাদের কাছে ক্ষমা চাওয়ার সাহস নেই মাস্টারমশাই। তবু যদি একবার আমার ছেলের মতো মনে করে। দেখো বাবা, আমরা ঘর পোড়া গরু। মেয়েটা আবার নতুন করে জীবন শুরু করতে চাইছে। তোমার তরফে কোনো আঘাত আসবে না তো? আমি জানি মাস্টারমশাই, আমি অন্যায় করেছি, কিন্তু একবার বিশ্বাস করুন, এই কটা দিন না আমি যেন কিরকম ভেতর ভেতর পাপবোধে ক্ষয়ে গেছি। বারবার মনে হয়েছে যাই একবার মোহরের কাছে দৌড়ে, কিন্তু কোথায় যেন। ঠিক আছে, তুমি একদিন এসো আমাদের বাড়িতে। আমি আপনাকে কথা দিচ্ছি মাস্টারমশাই, আমি আর হারাতে চাই না মোহরকে। অনেক ধন্যবাদ মেসোমশাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি মানুষ কত পরিবর্তনশীল। কখন যে তার মনে কি উদয় হয় কেউ বলতে পারে না। মোহর কি রিককে আর মন থেকে মেনে নিতে পারবে?
কথা বলবে না? না, আমার কথা বলতে ভালো লাগছে না। সেটা কি আমার জন্য? প্লিজ আমাকে একটু একা থাকতে দাও রিক। মোহর, বিশ্বাস করো আমি অন্যায় করেছিলাম। আমি এসব কথা শুনতে চাই না। না, আমায় বলতে দাও মোহর, প্লিজ। আমি তোমাকে আবার ফিরে পেতে চাই। কিন্তু এখন আর তা সম্ভব নয়। কেন সম্ভব নয় মোহর? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো রিক। হ্যাঁ, আমি মানছি আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমিও তো মানুষ। মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুল থেকেই সে শিক্ষা নেয়। আমি আর কোনো কথা শুনতে চাই না মোহর। আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করব। আমাদের সব স্বপ্ন আশা পূর্ণ হবে। তুমি আবার নতুন করে আমাকে স্বপ্ন দেখাচ্ছ রিক। এখন মনে হচ্ছে এই লড়াইয়ে আমরাই জিতব। এখন খালি শুধু সময়ের অপেক্ষা। তুমি পাশে না থাকলে আমরা হয়তো এভাবে এগোতেই পারতাম না। আরে না না, আসলে এরই মধ্যে তোমরা আমার পরম আত্মীয় হয়ে উঠেছো। আর আমি যেটা করেছি সেটা মানুষ হিসাবে আমার কর্তব্য, তার বেশি কিচ্ছু নয়। সেটাই বা কজন করে বর্ষাদি? ওরে ওরে, তোরা শুনেছিস? একটা কাণ্ড ঘটেছে। কি ঘটেছে? অফিসার সিদ্ধার্থ অমূল্য সেন আর তমালকে অ্যারেস্ট করেছে। আমি জানতাম অমূল্য সেন অ্যারেস্ট হবেই। এখন একটু নিশ্চিন্ত হলাম। বুকের মধ্যে থেকে একটা পাথর নেমে গেল। কতকাল আর অন্যায়কে মিথ্যা শক্তি দিয়ে দাবিয়ে রাখবে? সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি মুখ তুলে চেয়েছেন। এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এই ঘটনার সঙ্গে কোনো বাস্তবিক বা জীবিত ব্যক্তির মিল নেই। যদি কোনো কারণে থেকে থাকেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।